আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে ডিগ্রি বিবিএস পাস সেকেন্ড ইয়ার হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র বাংলাদেশের কর বিধি বিষয় শিরোনাম। সেখান থেকে আমরা পড়াবো বেতন খাতে আয়। বেতন খাতে আয়, বেতন খাতে আয়, আজকে আমরা এটা আলোচনা করব। বাইরে যদি আমরা আয়ের সংজ্ঞা বলি, আয়ের সংজ্ঞা বাহির হইতে যে আয় আসে তাই আয়। নিজেদের মধ্যে সম্পদ লেনদেনের মাধ্যমে কোনো মুনাফা অর্জিত হয় না। আবার যেহেতু আমাদের বিশেষত আমাদের কর বিধি, সেক্ষেত্রে আমরা করের সংজ্ঞা বলতে পারি। করের সংজ্ঞা কোনরূপ প্রত্যক্ষ সুবিধার আশায়, কোনরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তা হলো কর। আবার বলছি, কোনরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে জনসাধারণ বাধ্যতামূলকভাবে যে অর্থ সরকারকে প্রদান করে তাকে কর বলে। বর্তমানে বাংলাদেশে 1984 সালের আয়কর অধ্যাদেশ প্রচলিত আছে। 1984 সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী বেতন খাতে আয়ের উপাদান হলো 7টা। বেতন খাতে আয়ের উপাদান 7টা। বেতন খাতে আয়ের উপাদান হলো 7টা। এই খাতগুলো আমরা লিখি। বেতন খাতে আয়ের উপাদান, বেতন খাতে আয়ের উপাদান বা খাত 7টি। 1 নাম্বার বেতন খাতে আয়। বেতন খাতে আয় এটা হলো ধারা 21। 2 নাম্বার সিকিউরিটির সুদ খাতে আয়। সিকিউরিটির সুদ খাতে আয় ধারা 22। 3 নাম্বার গৃহ সম্পত্তি খাতে আয়। গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24। 4 নাম্বার কৃষি খাতে আয়। কৃষি খাতে আয় ধারা 26। কারবার বা পেশা খাতে আয়। কারবার বা পেশা খাতে আয়, পেশা খাতে আয় ধারা 28। 6 নম্বর মূলধনী লাভ। মূলধনী লাভ ধারা 32। 7 নম্বর অন্যান্য খাতে আয়। অন্যান্য খাতে আয় ধারা 33, 34। তাহলে আয়ের খাত আমাদের যে 7টা খাত এখানে দেখানো হলো। প্রথমটা আমাদের বেতন খাতে আয়, 2 নাম্বার সিকিউরিটি সুদ খাতে আয়, 3 নাম্বার গৃহ সম্পত্তি খাতে আয়, 4 নাম্বার কৃষি খাতে আয়, 5 নাম্বার কারবার বা পেশা খাতে আয়, 6 নাম্বার মূলধনী লাভ, 7 নাম্বার অন্যান্য খাতে আয়। এই খাতের মধ্য থেকে আজকে আলোচ্য বিষয় হবে আমাদের বেতন খাতে আয়। বেতন খাতে আয়, বেতন খাতে আয়টা আজকে আলোচনা করব।
বেতন আয়ের প্রথমে যে উপাদানটা হলো আমাদের মূল বেতন, 2 নম্বর উৎসব ভাতা বা বোনাস, 3 নম্বর বাড়ি ভাড়া ভাতা। এখানে বাড়ি ভাড়াটা সাধারণত 3 রকম হয়ে থাকে। একটা হলো বাড়ি ভাড়া যদি নগদে পাওয়া যায়, আরেকটা যদি বাসস্থান সুবিধা পাওয়া যায়, আরেকটা হলো কনসেশন হারে বাড়ি ভাড়া বাড়ি প্রদান। যদি আমরা বাড়ি ভাড়া ভাতাটা নগদে পাই, নগদে বাড়ি ভাড়া ভাতা, এক্ষেত্রে যে ভাতাটা পাওয়া যাবে, নগদে বাড়ি ভাড়া ভাতাটা যা পাওয়া যাবে, সেই ভাতা থেকে মূল বেতনের 50% অথবা মাসিক 25,000 টাকা হিসাবে বার্ষিক 3 লক্ষ টাকা, এই দুইটার মধ্যে যে টাকাটা ছোট সেই টাকাটা প্রাপ্ত ভাতা থেকে বাদ যাবে, বাদ দিয়ে বেতনের সাথে যোগ হবে। তাহলে কি আমরা বাড়ি ভাড়া ভাতা আমরা যা পাবো তা লিখলাম বাদ অকর ধার্য, বাদ অকর ধার্য মূল বেতনের 50% অথবা মাসিক 25,000 টাকা হিসাবে, 25,000 টাকা হিসাবে বার্ষিক 3 লাখ টাকা। দুটির মধ্যে যেটি ছোট, দুটির মধ্যে যেটি ছোট, এই টাকাটা আমাদের প্রাপ্ত ভাতা থেকে বাদ যাবে, বাজেট ফিগারটা আমাদের টাকা ঘরে আসবে। আবার যদি আমরা বাড়ি পাই, বাসস্থান সুবিধা, যদি বাড়িটা আমাদের সুসজ্জিত অথবা অসজ্জিত দুটি হতে পারে, সেক্ষেত্রে বাড়ি ভাড়া ভাতা যা পাবো লিখতে পারি বাসস্থান সুবিধা, আমরা সেরকম করতে পারি বাসস্থান সুবিধা। এক্ষেত্রে যে বাড়িটা নিয়োগকর্তা করদাতাকে প্রদান করবে, সেই বাড়ির ভাড়া মূল্য অথবা মূল বেতনের 25%, ভাড়া মূল্য অথবা মূল বেতনের 25%, দুটির মধ্যে যেটি ছোট, দুটির মধ্যে যেটি ছোট, সেই টাকাটা আমাদের মোট বেতনের সাথে যোগ হবে। আবার অনেক সময় দেখা যায় যে নিয়োগকর্তা কর্মীকে কনসেশন হারে কম ভাড়ায় বাড়ি প্রদান করে, সেক্ষেত্রে যে টাকাটা আমরা পাবো ভাড়া মূল্য অথবা মূল বেতনের 25% থাকবে আমাদের কনসেশন হারে ভাড়া সুবিধা, কনসেশন হারে হারে বাসস্থান সুবিধা। এক্ষেত্রে বাসস্থান সুবিধা অথবা মূল বেতনের 25%, দুটির মধ্যে যেটি ছোট সেটা লেখার পরে তা থেকে আমরা নিয়োগকর্তায় যে টাকাটা আমাদের প্রদান করে সেই টাকাটা মাইনাস হবে, বা কর্তনকৃত ভাড়া বা
কর্তনকৃত ভাড়া, এটা আমরা বাদ দিই। সাধারণত দেখা যায় নিয়োগকর্তা কর্মীকে এই 3 রকম বাড়ি ভাড়া সুবিধাটা দিতে পারে। তারপর আসতে পারি আমরা যানবাহন ভাতা। যানবাহন ভাতা যানবাহন সুবিধা এক্ষেত্রে নিয়োগকর্তা কর্মীকে যানবাহন সুবিধা যদি নিয়োগকর্তা কর্মীকে কোন যানবাহন প্রদান করে সেক্ষেত্রে মূল বেতনের 5% অথবা 60,000 টাকা, দুইটার মধ্যে যে টাকাটা বড় সেই টাকাটা তার বেতনের সাথে যোগ হবে। যানবাহন সুবিধা মূল বেতনের 5% অথবা 60,000 টাকা, যেটি ছোট যেটি বেশি, এখানে বেশি টাকা আসবে আমাদের মূল বেতনের 5% অথবা 60,000 টাকা, যেটি বড় এই টাকাটা আমাদের বেতনের সাথে যোগ হবে। আবার দেখা যায় যানবাহন ভাতা পাওয়া গেল, যানবাহন ভাতা, এই ভাতা সাধারণত দেখা যায় নগদে পাওয়া যায়। যদি নিয়োগকর্তা কর্মীকে যানবাহন ভাতা বাবদ নগদ অর্থ প্রদান করে সেক্ষেত্রে প্রাপ্ত যানবাহন ভাতা থেকে 30,000 টাকা পর্যন্ত করদাতা কর মাফ পাবে। যানবাহন ভাতা বা অকরধার্য এটা নগদে পাওয়া গেলে দেখতে পারি আমরা, নগদে পাওয়া গেলে বা অকরধার্য বা অকরধার্য 30,000 টাকা, এটা বাদ দিলে আমাদের। আমরা অনেক সময় দেখা যায় নিয়োগকর্তা কর্মীকে যে যানবাহনটা প্রদান করলো সেই যানবাহনটা সে ব্যক্তিগত কাজে ব্যবহার করে। নিয়োগকর্তা কর্মীকে যে যানবাহনটা প্রদান করলো সেই যানবাহনটা সে ব্যক্তিগত প্রদান করে এবং ভাতাও পায়। যদি ভাতা সহ যানবাহন সুবিধা পায়, ভাতা সহ যানবাহন সুবিধা দেখতে পারি আমরা, ভাতা সহ যানবাহন সুবিধা। মূল বেতনের 5%, মূল বেতনের 5% যোগ অতিরিক্ত ভাতা, অতিরিক্ত ভাতা অর্থাৎ মূল বেতনে এখানে 5% যোগ হবে, আবার যে ভাতাটা পাবে সে ভাতাটাও যোগ হবে। এই যানবাহন সুবিধা আমাদের 3 রকম হতে পারে, একটা হলো যানবাহন সুবিধা, একটা যানবাহন ভাতা, একটা ভাতা সহ যানবাহন সুবিধা। সেক্ষেত্রে যদি যানবাহন সুবিধা পাওয়া যায় মূল বেতনের 5% অথবা 60,000 টাকা, দুইটার মধ্যে যে টাকাটা বড় সেই টাকাটা বেতনের সাথে যোগ হবে। যদি যানবাহন ভাতা বা নগদে পাওয়া যায় সেক্ষেত্রে প্রাপ্ত ভাতা থেকে অকরধার্য হবে 30,000 টাকা। আবার যদি ভাতাও পায় বা যানবাহনও পায় সেক্ষেত্রে মূল বেতনের 5% এবং অতিরিক্ত ভাতা যেটা পাবে সেই টাকাটা তার বেতনের সাথে যোগ হবে। এই হলো আমাদের যানবাহন সুবিধা। এটা একটা বেতন খাতে আয়ের উপাদান আমাদের। বর্তমানে বাংলাদেশ সরকার তার প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে মূল বেতনের 25% বৈশাখী ভাতা বা নববর্ষ ভাতা প্রদান করে। বৈশাখী বা নববর্ষ ভাতা, নববর্ষ ভাতা, এই ক্ষেত্রে যে টাকাটা পাবে, নববর্ষ ভাতার ক্ষেত্রে যে টাকাটা পাবে সেই টাকার কোনো কর দিতে হবে না, বা অকরধার্য সম্পূর্ণ, বা অকরধার্য
সম্পূর্ণ। এই টাকাটা কোনো টাকাটা আমাদের মূল বেতনের সাথে যোগ হবে না। চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা যে টাকাটা সরকার প্রদান করবে সে টাকা থেকে মূল বেতনে 10% অথবা 1,20,000 টাকা, দুইটার মধ্যে যে টাকাটা ছোট সেই টাকাটা তার চিকিৎসা ভাতা থেকে বাদ যাবে। বাদ অকরধার্য মূল বেতনের 10% অথবা 1,20,000 টাকা যেটি ছোট, এই টাকাটা প্রাপ্ত চিকিৎসা ভাতা থেকে বিয়োগ করতে হবে। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, এই টাকাটাও তার বেতনের সাথে যোগ করতে হবে। অনেক সময় দেখা যায় যে ফান্ডে যে টাকা জমা আছে সেই টাকার উপরে 14.5% হারে সুদ অথবা মূল বেতনের 1/3, এই দুইটার মধ্যে যে টাকাটা ছোট সেই টাকাটা অকরধার্য। তাহলে আমরা অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, নিয়োগকর্তার দান, পুরো টাকাটাই আমাদের বেতনের সাথে যোগ করতে হবে। যদি এই ফান্ডের উপরে আমরা সুদ পাই, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সুদ, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সুদ, আমরা সুদে যে টাকা পাবো সেই টাকা থেকে অকরধার্য হবে 14.5% সুদ অথবা মূল বেতনের 1/3। বাদ অকরধার্য 14.5% হারে নির্ণীত সুদ অথবা মূল বেতনের 3/1 যেটি ছোট। এটা একটা বাদ যাবে। এছাড়াও বেতনের সাথে যোগ হবে মহার্ঘ ভাতা, অবসর ভাতা, গ্র্যাচুইটি। গ্র্যাচুইটির ক্ষেত্রে একটা নিয়ম আছে, গ্র্যাচুইটি পাবো যে টাকাটা প্রদান করা হয় সেই টাকা থেকে 2,50,00,000 টাকা পর্যন্ত অকরধার্য। গ্র্যাচুইটি যে টাকাটা প্রদান করা হয় সেই টাকা থেকে 2,50,00,000 টাকা পর্যন্ত অকরধার্য। দোস্তরি বা কমিশন, এটা বেতনের যোগ হবে। ক্ষতিপূরণ প্রাপ্ত অর্থ এটা যোগ হবে। গৃহ পরিচালকের বেতন, মালির বেতন, দারোয়ানের বেতন, এই টাকাটা তার মূল বেতনের সাথে যোগ হবে। অগ্রিম বেতন যোগ হবে। চার্জ অ্যালাউন্স, যদি কোনো কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো দায়িত্ব পালন করে সেক্ষেত্রে যে টাকা পাবে সে টাকাটা তার চার্জ ভাতা নামে মূল বেতনের সাথে যোগ হবে। সিটি ভাতা, দায়িত্ব পালন ভাতা যোগ হবে। শান্তি বিনোদন ভাতা, রিক্রিয়েশন, যদি কোনো ভাতা পাওয়া যায় সেই টাকাটাও যোগ হবে। আমোদ বা প্রমোদন ভাতা, এই টাকাটা তার বেতনের সাথে যোগ হবে। এই হল মোটামুটি আমাদের বেতন খাতে আমাদের উপাদান সমূহ। আমরা কিছু শব্দ সংখ্যা আলোচনা করতে পারি। শব্দ সংখ্যাগুলি, যেহেতু আমাদের কর দিতে হবে, কর দেওয়ার সময় দেখা যায় আমরা একটা পরিচিত শব্দ বলি টিন। এই টিনটা আসলে পুরো রূপটা কি? যদি আমরা টিন লিখি
TIN এর পুরো রূপটা কি? পুরো রূপটা হলো ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। NBR এগুলো হলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। ইপিজেড এটা হলো এক্সপোর্ট প্রসেসিং জোন। তারপর থেকে বিল বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। ইটিন ইলেকট্রনিক আইডেন্টিফিকেশন নাম্বার। SRO এটা প্রায় পরীক্ষা থাকে। SRO লিখতে হবে স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার। BSEC বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আমরা আরেকবার পড়ি। যদি বলতে চাই টিট, এটা পুরো হলো ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। NBR ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন। বিল বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। ইটি ইলেকট্রনিক আইডেন্টিফিকেশন নাম্বার। SRO স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার। BSEC বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ভালো থাকো, সুন্দর থাকো, ঘরে থাকো, করোনা মুক্ত থাকো। ধন্যবাদ।